আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজ এক্সপ্লেন করব রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস নৌকাডুবি। গল্পের শুরু হয় কিছু ভালোবাসার কথা শুনিয়ে, যা উপন্যাসের নায়ক রমেশ তার প্রেমিকা হিমের উদ্দেশ্যে লিখেছিল। ভালোবাসার কথা ওই সময় মানুষ এভাবেই প্রকাশ করত, চিঠির মাধ্যমে। চিঠিতে রমেশ লিখেছে, কলকাতার এই ভিড়ের মধ্যে আমি তোমার আর আমার জন্য 3 কামরার ছোট একটি ঘর ভাড়া নিয়েছি। আশা করছি তোমার পছন্দ হবে। পশ্চিমে জানালার সামনে দেয়ালে আমার ফাইলের আলমারি রাখবো এবং জানলার সামনে থাকবে তোমার পিয়ানো। তোমার প্রিয় লেখক রবীন্দ্রনাথ ঠাকুরের বইয়ের জন্য ঘরের একপাশে থাকবে একটি আলমারি। ভাবছি তোমার জন্মদিনে তোমার বাবার কাছে আমাদের বিয়ের প্রস্তাব দিব। রমেশ কলকাতা শহর থেকে ওকালতি পাশ করেছে। অন্যদিকে হিম, তার পুরো নাম হিমলিনী, সুন্দর, সুশীল, শিক্ষিত, ধনী পরিবারের মেয়ে সে। হিমের মা ছোটোবেলায় মারা গিয়েছে, তাই হিমের বাবা অনুদাবাবু হিমকে একটু বেশি ভালোবাসে। এই জন্মদিনে হিমের বয়স 20-তে পড়বে, তাই হিমের বাবাও এখন হিমের বিয়ের কথা ভাবছে। তবে সে জানে তার ছেলের বন্ধু রমেশ ও হিম একে অপরকে পছন্দ করে। রমেশ ও ভালো পরিবারের শিক্ষিত রুচিশীল পাত্র, তাই হিমের বাবার ও রমেশকে নিয়ে কোনো সমস্যা নেই। হিমের জন্মদিনের সকল ব্যবস্থা রমেশ এক হাতে করা সত্ত্বেও সন্ধ্যায় রমেশ অনুষ্ঠানে উপস্থিত আসে না। রমেশের অনুপস্থিতির জন্য হিম মন খারাপ করে, জন্মদিন পালন করে, কিন্তু সারা রাত হিমের চিন্তায় কাটে। সকালে হিমের ভাই তাকে জানায় গতকাল রমেশ তার গ্রামের বাড়িতে গিয়েছে, গ্রাম থেকে তার বাবা জরুরি খবর পাঠিয়েছে। এদিকে দেখা যায় গ্রামে ফিরে রমেশ বড় একটা ধাক্কা খায়। রমেশের বাবা তাকে জানায় সে রমেশের বিয়ে ঠিক করেছে কোনো এক গরিব বিধবা মেয়ের সঙ্গে। আগামীকালই রমেশের বিয়ে। একথা শুনে রমেশ মাথায় তো আকাশ ভেঙে পড়ে। রমেশ তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে, সে অন্যকে কথা দিয়েছে। রমেশের বাবা তখন তাকে দেখাতে শুরু করে, পড়াশুনো করেছো বলে যা ইচ্ছা তাই করবে, বাবার সিদ্ধান্তের কোনো দামই নেই তোমার কাছে। বাবার এই কথার কোনো উত্তর নেই রমেশের কাছে। এখন উত্তর দেওয়া উচিত হবে না, এটা ভেবে রমেশ বাবাকে প্রণাম জানিয়ে কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে আসছিল। কিন্তু দরজার সামনে আসলে এক বিধবা মহিলা রমেশের পথ আটকায়। এই বিধবা মহিলার মেয়ে সুশীলার সঙ্গে রমেশের বিয়ে ঠিক করা হয়েছে। মহিলাটি রমেশের কাছে ক্ষমা চেয়ে বলে, আমি তোমাদের বাবা ছেলের মধ্যেও ঝামেলা করতে চাই না, কিন্তু আমি নিরুপায়। আমাদের পক্ষে যতটুকু সম্ভব বিয়ের প্রস্তুতি নিয়েছি, কিন্তু এখন যদি এ বিয়ে না হয় তাহলে আমাদের মা মেয়েকে গলায় দড়ি দিয়ে মরতে হবে। বলতে বলতে মহিলাটি কেঁদে ফেলে। রমেশ দ্বিধায় পড়ে যায়। বাবার কথা ফেলতে পারলেও এই বিধবা অসহায় মহিলাটির কথা সে ফেলতে পারে না। রমেশের মনটা গরিব দুঃখী অসহায়দের জন্য কাঁদে। বিবেকের কাছে বাধাগ্রস্ত হয়ে রমেশ বিয়ের পিড়িতে বসতে প্রস্তুত হয়ে যায়, কিন্তু তার মন সায় দিচ্ছিল না। এজন্য বিয়ের সময় রমেশের বউয়ের মুখটাও দেখছিল না। বিয়ে করে ফিরে আসার সময় এক বিশাল ঘূর্ণিঝড়ে কবলে পড়ে যায় রমেশের নৌকা। নৌকাটি ডুবে যায়। একদিনের পার্থক্যে রমেশের জীবনটা যেন উলটপালট হয়ে যায়। নৌকা ডুবে পানিতে ভাসতে ভাসতে রমেশ একটি কিনারায় পৌঁছায়। রমেশ দেখতে পায় কিছু দূরের পারে তার সদ্যবিবাহিত বউ সুশীলা। এই প্রথমবার তার চেহারা দেখল রমেশ। রমেশ গিয়ে সুশীলার জ্ঞান ফেরায়। জ্ঞান ফেরার পর সুশীলার প্রথম কথা ছিল, আমায় ফেলে যাবেন না। হাত বাড়িয়ে রমেশ তাকে সঙ্গ দেয় এবং মাথায় ঘোমটা দিয়ে মেয়েটি তার স্বামীর পিছু পিছু হাঁটতে থাকে। কলকাতার ফেরার সময় রমেশের হিমের উদ্দেশ্যে একটি চিঠি লেখে। পরক্ষণে তার মনে হয় এভাবে চিঠি লেখা তার উচিত হবে না। হিমের সামনে দাঁড়িয়ে সে সত্য স্বীকার করবে। এভাবে পালিয়ে গেলে তাদের ভালোবাসার অপমান হবে। রমেশ সুশীলাকে হাতে নিয়ে সেই বাড়িতে চলে আসে, যেই বাড়িতে সে হিমকে নিয়ে সংসার করার কথা ভাবছিল। ঘরের প্রতিটি আসবাবপত্র যেন রমেশের হিমের কথা স্মরণ করিয়ে দেয়। প্রতি পদক্ষেপে সে হিমকে দেখতে পায়। রাতের খাওয়া শেষ করে রমেশ সুশীলাকে ঘুমিয়ে পড়তে বলে এবং সে হিমের একটি ছবির সামনে দাঁড়িয়ে সে কীভাবে হিমের সামনে দাঁড়াবে এটাই ভাবে। হঠাৎ ঝড়ো হাওয়া শুরু হলে রমেশ বলে ওঠে, সুশীলা তাড়াতাড়ি ওঠো, জানলাগুলো বন্ধ করো। মেয়েটি তখন বলে, আপনি আমাকে কেন ওই নামে ডাকেন? আমার নাম তো কমলা। নাম বদলে দিলে কি আমার ভাগ্য বদলে যাবে? রমেশ তখন বলে, তোমার ভাগ্য বদলানোর আমার কোনো শখ নেই। তোমার বাবা মা যে নাম রেখেছে সে নামে ডাকছি। কমলা তখন বলে, আমি তো জন্ম থেকে অনাথ, মামা মামির কাছে বড় হয়েছি। তারপর কমলার গ্রামের নাম জানতে পেরে রমেশ হতবিম্ব হয়ে যায়, কারণ কমলা যে গ্রামের ঠিকানা দেয় সেখানে তো রমেশ বিয়ে করতে যায়নি। রমেশ তখন কমলাকে বলে, বলো তো আমার নাম কি? তখন কমলা বলে, স্বামীর নাম মুখে আনতে নেই, লিখে দিচ্ছি। তখন কমলা তার স্বামীর নাম লেখে নিরলক্ষ চাটুর্যে। মামি বলেছিল আপনি ডাক্তার, কিন্তু কলকাতায় এসে জানতে পারলাম আপনি উকিল। হয়তো তখন ভুল শুনেছিলাম, কিন্তু বলুন তো আমরা কলকাতায় কেন এলাম? আমাদের তো কাশি যাওয়ার কথা ছিল, ওখানে না আপনার মা থাকে? এতক্ষণে রমেশ বুঝতে পারে বড় একটা ভুল হয়ে গেছে।
সেদিন রাতের ঝড়ে তার বউ সুশীলা হারিয়ে গিয়েছে। এই মুহূর্তে তার সামনে থাকা কমলা নামের মেয়েটি অন্য কারো বিয়ে করা স্ত্রী। ওই দিন থেকে রমেশ কমলাকে নিজের স্ত্রী চোখে দেখা বন্ধ করে দেয়। কিছুদিন পরই খবর আসে রমেশের পিতা মারা গিয়েছে। তারপর একদিন গঙ্গার ধারে রমেশের সাথে হিম ও তার বাবার দেখা হয়ে যায়। তারাও রমেশের বাবার মৃত্যুর খবর পেয়েছে, কিন্তু বিয়ের ব্যাপারে এখনও তারা কিছু জানে না। হিম রমেশকে সান্ত্বনা দিয়ে বলে, তোমার বাবার যন্ত্রণা কমাতে পারবো না, কিন্তু আমার সাথে কথা বলো, হয়তো তোমার মন ভালো হয়ে যাবে। রমেশ তখন হিমকে বলে, তুমি কি আমায় বিশ্বাস করো? হিম বলে, হ্যাঁ। তখন দৃশ্য পরিবর্তন হয় একটি মহিলা সংস্থায়। মূলত কমলার স্বামীর খোঁজ করতে রমেশ এখানে এসেছিল, কিন্তু সহজ সরল কমলা তো নিজের স্বামীর ব্যাপারে কিছুই জানে না। বাড়িতে ফিরে রমেশ দেখে কমলা তার সংসার সাজাতে ব্যস্ত। আজ থেকে সে বাড়িতে পূজাও শুরু করেছে। হঠাৎ কমলা রমেশকে বলে, আমাকে আপনার পছন্দ হয়নি, তাই না? তবে একটা কথা বলি, আপনাকে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। প্রথম যখন শুনেছিলাম অনেক বড় লোকের ঘরে বিয়ে ঠিক হয়েছে, তখন ভেবেছিলাম কি না কি, হয়তো তার আরও বউ থাকবে, কিন্তু এখানে এসে বুঝতে পারলাম এই সংসার শুধুই আমার। এটা দেখে আমার খুশির সীমা রইল না। রমেশ একটু হাসার চেষ্টা করে এবং কমলাকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো। নতুন বিয়ে করা কমলা ও রমেশের সম্পর্কে যে স্বাভাবিক নয় তা কমলাও বুঝতে পারে, তাই হয়তো এরকম কথা বলছে। কিন্তু রমেশ কমলাকে বলতে পারছে না সে তার স্বামী না। এজন্য দেরি না করে খবরের কাগজে একটি বিজ্ঞাপন দেয় রমেশ, যেন কমলার স্বামী তাকে খবরের কাগজ দেখে খুঁজে পায়। এরপর রমেশ হিমকে গিয়ে বলে, এখনই আমায় বিয়ে করবে হিম? হিম হেসে বলে, এক্ষুনি কীভাবে সম্ভব, কাল বাবাকে বলি তারপর। রমেশ বলে, কেন তাড়াহুড়ো করছি, জিজ্ঞাসা করবে না? হিম বলে সে রমেশকে বিশ্বাস করে। বেশ, তো প্রতিজ্ঞা করো তাহলে। আমার সম্পর্কে কেউ কিছু বললে তুমি বিশ্বাস করবে না যতক্ষণ না আমি তা স্বীকার করছি। কয়েকদিনের মধ্যেই হিম ও রমেশের বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। রমেশ একটি সরকারি সংস্থার কমলার থাকা ও লেখাপড়ার ব্যবস্থা করে। হিমের বাবা যখন নিমন্ত্রণ এর একটি লিস্ট দেখছিল, তখন হিমের ভাইয়ের একটি বন্ধু আসে এবং রমেশ যে আগে একটা বিয়ে করেছে তা জানায়। মূলত তার ছোট বোনও কমলার সাথেই একই সংস্থায় লেখাপড়া করত। এরপর কমলাকে সামনে রেখে হিমের ভাই যখন সত্যটা জানতে চায়, রমেশ তখন সত্যটা স্বীকার করে নেয়। অন্যদিকে হিম একথা শুনে অসুস্থ হয়ে পড়ে। এক সপ্তাহ পরে হিমের ভাই তার একটি বন্ধুর সাথে হিমের বিয়ে দিতে চায়, কিন্তু হিমের বাবা বলে, হিম আগে সুস্থ হয়ে উঠুক, তারপর এসব বিষয়ে চিন্তা করা যাবে। এদিকে রমেশ কলকাতা শহর যেন দম বন্ধ হয়ে আসছিল। কমলার স্বামীর এখনও খোঁজ পাওয়া যায়নি, তাই রমেশ সিদ্ধান্ত নেয় সে কমলাকে নিয়ে দূরে কোথাও যাবে, নতুন করে কিছু ঠিক শুরু করবে এবং কমলাকে স্ত্রীর মর্যাদা দিবে। এরপর রমেশ হিমের দেওয়া চিঠিগুলো নদীতে ফেলে দেয়। এদিকে দেখা যায় হিমের বাবা মেয়েকে বোঝাচ্ছে, মূলত হিমের সিদ্ধান্ত জানতে চায়। পরে হিম তার বাবা ও ভাইয়ের সম্মানের কথা ভেবে বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়। তবে হিমের বাবা বুঝতে পারে হিম মানসিকভাবে ঠিক নেই। হিমের বাবা হিমকে সাহস দেয়, ঘুরে দাঁড়াতে বলে। এদিকে রমেশ মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে, কমলাকে এখন তার অধিকার দিতে হবে। কমলার হাতে সেদিন একটি পুরাতন পত্রিকা পড়ে। সেখানে লেখা ছিল তার হারানোর কথা। কমলা তখন বুঝতে পারে এতদিন যার সাথে সংসার করেছে সে তার স্বামী নয়। এজন্যই কমলাকে সে সম্মান দেয়নি, মর্যাদা দেয়নি। কমলার মন ভেঙে যায়। এজন্য কমলা রমেশের উদ্দেশ্যে একটি চিঠি লেখে। চিঠিটি ছিল সুইসাইড চিঠি। চিঠি লিখে কমলা বাড়ি থেকে বেরিয়ে পড়ে। রমেশ বাড়িতে এসে সব জায়গায় খোঁজাখুঁজি পরে কমলার কোনো খোঁজ পায় না। অন্যদিকে দেখা যায় হিমকে নিয়ে তার বাবা কাশিতে এসেছে। গঙ্গার ধারে দাঁড়িয়ে হিম একজনের গান শুনছিল। হিমদের দেখে সে গান থামিয়ে দেয়, হিমদের কাছে আসে। পেশায় সে একজন ডাক্তার। আস্তে আস্তে হিম এবং তার মধ্যে একটি পরিচিতি গড়ে ওঠে। লোকটি প্রতিদিন গঙ্গার ধারে এসে গান গাইতো। গান বাজনার শখ হিমেরও ছিল, তাই হিম দূর থেকে লোকটির গান শুনতো। গান শুনতে শুনতে হিম একদিন কান্না করে ফেলে, কারণ এ গান শুনে হিমের রমেশের কথা মনে পড়ে গিয়েছিল। লোকটি হিমকে সঙ্গ দেয়, সঙ্গে নিজের সঙ্গে পরিচয় করে। তার নাম ছিল নিরলক্ষ চ্যাটার্জি। ইনি সে যার সঙ্গে কমলার বিয়ে হয়েছিল। হিম ও নিরলক্ষ চ্যাটার্জির বুঝতে পারে তাদের ক্ষত প্রায় এক। তারপর একে অপরকে সময় দেয় এবং কাছাকাছি চলে আসে। পারিবারিক দিক থেকে কোনো আপত্তি নেই, তাদের বিয়ের তারিখ ঠিক হয়ে যায়। এদিকে সব কিছু হারিয়ে রমেশ কাশি চলে আসে। সেখানে তার দেখা হয় সুশীলার মায়ের সঙ্গে। এদিন রমেশ জানতে পারে ওই রাতে সুশীলা মারা গিয়েছিল। দুদিন পর তার লাশ পাওয়া যায়। সুশীলার মা বলে, নতুন করে বিয়ে করে ফেলো রমেশ। এরপর দেখা যায় নলিলক্ষের মা একটি অসহায় মেয়েকে কাজের মেয়ে হিসেবে রাখছে। দেখা যায় মেয়েটি কেউ না, সে কমলা। মূলত কমলা আত্মহত্যার জন্য গঙ্গায় ঝাঁপ দিয়েছিল। কাশি আসার পথে কিছু লোক কমলাকে উদ্ধার করে নেয় এবং কাশিতে নিয়ে আসে। গঙ্গার
কি পরিহাস, ভাগ্যের কি নির্মম পরিহাস! গঙ্গা নদী কমলাকে এবার সঠিক জায়গায় পাঠিয়েছে। এখন কমলা তার স্বামীকে চেনে, কাজের লোকের পরিচয়, সে তার স্বামী এবং শ্বশুরকে সেবা করে, আর সে সুযোগ পেলেই নীললক্ষের ঘরে গিয়ে এটা ওটা পরিষ্কার করে। বিষয়টি অন্য কাজের লোকে খেয়াল করে এবং একদিন কমলাকে কিছু একটা লুকাতে দেখে পায় বাড়ির লোকেরা। সবাই ভাবছিল কমলা হয়তো কিছু চুরি করেছে, কিন্তু তারা কমলার আসলে দেখতে পায় সেই খবরের কাগজের টুকরো যা রমেশ ছাপিয়েছিল নলিলক্ষের কাছে। তখন কমলার পরিচয় প্রকাশ পায়, তখন সে তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করে। এদিকে রমেশ গঙ্গার ধারে হিমকে দেখতে পায়, সব কিছু খুলে বলে। সব কিছু শুনে হিম বুঝতে পারে এখানে রমেশের কোনো দোষ নেই, বরং রমেশ যে দ্বিতীয় সুযোগ, এজন্য রমেশকে সে দ্বিতীয় সুযোগ দেয়। দুপক্ষের সব সত্য জেনে হিম ও রমেশের বিয়ে ঠিক হয়ে যায়। কমলাকে রমেশ ঠিক জায়গায় চোখ দেখে খুশি হয়। কমলাও রমেশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, কিন্তু এখনই দেখা যায় রমেশের রান্নাবান্না খাওয়া দাওয়া নিয়ে কমলার দুশ্চিন্তা, কারণ রমেশের দেওয়া মিথ্যা সংসারটাকে কমলা আপন করে নিয়েছিল। হয়তো রমেশকে সে ভালোবেসে ফেলেছিল। রমেশ কলকাতায় ফিরে আসে হিমের কাছে। হিম এবং রমেশের মিলনের মাধ্যমে উপন্যাসটি শেষ হয়। উপন্যাসটি অনেক সুন্দর উপন্যাস। আপনারা পুরো উপন্যাসটি পড়বেন, আশা করি ভালো লাগবে। আমি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্ত আকারে এক্সপ্লেনেশন করলাম। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। পুরো উপন্যাসটি পড়ার অনুরোধ রইল। এটা একটি কালজয়ী উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস। আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকল শিক্ষা এখানে আমার ইউটিউব চ্যানেলটিতে সুন্দর সুন্দর শিক্ষণীয় ভিডিও পাবেন, আরও অনেক কিছু পাবেন। আশা করি ভালো লাগবে। উপন্যাসটি অনেক সুন্দর একটি উপন্যাস। উপন্যাসটি আপনারা পড়বেন, বুঝবেন। পুরো উপন্যাসটি বুঝতে পারলে আপনাদের মন ভালো হয়ে যাবে। একটি কালজয়ী উপন্যাস। আমি অনেক তাড়াতাড়ি এক্সপ্লেনেশন করছি, জানি না কেমন হয়েছে। আপনারা কমেন্টে জানিয়ে দিবেন, লাইক করবেন, পাশে থাকবেন। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিতে শিক্ষণীয় ভিডিও পাবেন, সব শিক্ষা এখানে পাবেন। A to Z যত শিক্ষা আছে, শিক্ষা বিষয়ক উপন্যাস, সাহিত্য, সব কিছু আমার এই ইউটিউব চ্যানেলে পাবেন। আশা করি ভালো লাগবে। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি চাপবেন, নোটিফিকেশন অন রাখবেন, সব ভিডিও যাতে তাড়াতাড়ি আপনার নোটিফিকেশন চলে আসে। এজন্য ধন্যবাদ আবারও সবাইকে, সকল ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ।